নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব বিমল মিত্রের লেখা ছোট গল্প আগা সুলতানপুরি। শুনতে থাকুন আজকের গল্প আগা সুলতানপুরি। বয়স বাড়বার সঙ্গে সঙ্গে একটা বিশেষ অসুবিধে হয়েছে আমার। অসুবিধেটা হলো এই যে আগেকার মতো আর আড্ডা দিতে পারি না। এখন খাওয়ার দিকে নজর দিতে হয়, যাতা খাবার সহ্য হয় না। আগে ঘুমের কথা ভাবতামই না, আড্ডা দিতে দিতে ভোর 5টা বেজে গেছে, এমনও হয়েছে। কিন্তু তাতে লোকসান হয়নি আমার। ইউনিভার্সিটি পর্যন্ত লেখাপড়া করে যা না শিখেছি তার চেয়ে বেশি শিখেছি আড্ডা দিয়ে। এখন আগেকার মতো আড্ডা দিতে পারি নে বলে মনে বড় কষ্ট হয়। নাবি আড্ডায় যদি না দিতে পারলাম তো মানুষকে চিনব কেমন করে, জানবো কি করে, মানুষকে ভালোই বা বাসবো কি করে? তাহলে লিখবো কি নিয়ে, কাদের নিয়ে? এই যেমন আগা সুলতানপুরি। আগা সুলতানপুরি সাহেবকে যখন প্রথম দেখলাম তখন নাকি তার আর সেই চেহারা নেই। তবু তখনও যে চেহারা আছে তাও দেখবার মতো। যেমন লম্বা তেমনই চওড়া, আর লাল টকটক করছে গায়ের রং, আর মুখে সব সময় একটা আলগা হাসি ঝুলছে। অনেকক্ষণ ধরে অনেক কথা বলতে লাগলো। তার কতক বুঝলাম, কতক বুঝলাম না। তবে এইটুকু শুধু বুঝলাম যে তার অবস্থা খারাপ হয়ে গেছে, কিছু টাকার দরকার। কথাগুলো বলে একসময় আগা সুলতানপুরি উঠল। যাবার সময় বললে, যাই। বাগানের ভেতরে রাস্তার উপর তার গাড়ি দাঁড়িয়েছিল। গাড়িটাতে উঠে আগা সুলতানপুরি সাহেব ইঞ্জিনে স্টার্ট দিলে। তারপর গেট পেরিয়ে গাড়িটা বড় রাস্তায় গিয়ে পড়ল। আমি জিজ্ঞেস করলাম, ইনি কে? গুরুদত্ত বললে, এর নাম আগা সুলতানপুরি। নামটা একেবারে অচেনা নয়, কোথায় যেন শুনেছি মনে হলো। বললাম, সিনেমার লোক নাকি? গুরুদত্ত বললে, হ্যাঁ, অ্যাক্টর আর সিঙ্গার। এর গান শোনেননি এককালে? বললাম, ঠিক মনে পড়ছে না। গান হয়তো নিশ্চয়ই শুনেছি। রাস্তায় ঘাটে আজকাল তো ট্রানজিস্টার লাউডস্পিকারের ছড়াছড়ি, কিন্তু নাম শুনে ঠিক চিনতে পারবো না। গুরুদত্ত বললে, সুলতানপুরি এককালে খুব পপুলার অ্যাক্টর আর সিঙ্গার ছিল। বোম্বাইয়ের ছবিতে ওর গান থাকতো। ওর ভয়েস না থাকলে ছবি হিট করতো না, ছবির গানও হিট করতো না। জিজ্ঞেস করলাম, আর এখন? গুরুদত্ত বললে, এখন বড় দুরবস্থায় পড়েছে ও। এখন আর তেমন নাম নেই, কেউ আর ছবিতে গানের জন্য ওকে ডাকে না। এখন রফি আহমেদকেই লোকে ডাকে কেবল। আরও শুনলাম সেখানে আগার জনপ্রিয়তার কাহিনী। সে এক দিন গেছে আগা সুলতানপুরীর। একবার তসবির ছবিতে একটা গান গেয়ে সারা ইন্ডিয়াতে বিখ্যাত হয়ে গিয়েছিল আগা। কাশ্মীর থেকে একেবারে কন্যাকুমারিকা পর্যন্ত লোকে মুখে মুখে সেই গান গেয়ে বেড়াত। তসবির ছবির নায়ক যখন বিরহে কাতর, তখন আগার গলায় সেই গান গেয়েছিল ছবির হিরো। গানটার প্রথম লাইন, আজা মেরে প্যারে আজা। যারা ছবি দেখত তারা উন্মাদ হয়ে যেত গানটা শুনে। সুলতানপুরি সাহেব ছিল তসবিরের হিরো। যেমন চেহারা তেমনই তার ডায়লগ। লোকে অবাক হয়ে সুলতানপুরি সাহেবের মুখে গানটা শুনতো আর গুনগুন করে সঙ্গে সঙ্গে গাইত। তারপর যখন ছবি শেষ হতো তখন সিনেমা হাউসের বাইরে এসেও তাদের মনে সেই সুরের মূর্ছনা লেগে থাকত। সেই মূর্ছনা যেন তার থামতেই চাইত না। তারপর সেই গান তারা বাড়িতে গিয়েও বিছানায় শুয়ে শুয়ে গাইত, রাস্তায় বেড়াতে বেড়াতে গাইত, স্কুলে কলেজে অফিসের কাজের ফাঁকে ফাঁকে গাইত। তারপর একজনের কাছ থেকে আর একজন শিখত। যারা আগে গানটা শোনেনি
তারা ভালো করে শুনবার জন্যে তাসবির ছবিটা দেখতে যেত। ছবি যেমন হোক, ওই গানই ছিল ছবির প্রধান আকর্ষণ। ওই গানটার জন্যে লোকে ছবিটা বারবার দেখত। শুধু একবার দুবার নয়, 10 বার 12 বার, বারবার শুনত। রাস্তায় চলতে চলতে পান সিগারেটের দোকানের রেডিওতে গানটা বাজলে লোকে থমকে দাঁড়িয়ে পড়ত। গানটা যতক্ষণ হতো ততক্ষণ শুনত দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপর আবার নিজের কাজে চলতে গিয়ে নিজেদের মনে গুনগুন করে গাইত, আজা মেরে প্যারে আজা। এই হলো আগা সুলতানপুরি। এই থেকে আগা সুলতানপুরীর সুসময় শুরু হলো। কিন্তু সুসময় হলেও তেমনি আবার দুঃসময়ও বটে। গুরুদত্ত বললে, আমি যখন পুনার প্রভাত মুভি টোনে ডাইরেক্টরের অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজে ঢুকি, তখন আগা সুলতানপুরি খ্যাতি চূড়োয় উঠে গেছে একেবারে। তখন তার যা খাতির দেখেছি, আজকাল রফির খাতির তার কাছে কিছু না। একটা ছবি শুরু হবার আগে গানগুলোর রেকর্ডিং করে নিতে হয়। গানের 3-4 মাস আগে থেকে শুরু হয় সুর করা। সুরের সঙ্গে ছন্দ মিলিয়ে গানের কথা লেখানো হয়। গান লেখানোর জন্যে 3-4 জন কবির খোসামত। তারা দিনরাত ধর্ণা দেয় মিউজিক ডাইরেক্টরের বাড়িতে। তারপর প্রডিউসার ডাইরেক্টরদের সেই সুর সেই কথা পছন্দ করবার পালা। আর তারপর আগা সুলতানপুরীকে দিয়ে মিউজিক টেক করবার ব্যাপার। সে এক এলাহি কাণ্ড। আর সকলের সময় হয়তো আগা সুলতানপুরীর সময় হয় না। তার ডেট পাওয়া গেল তো হয়তো গলা ভালো নেই, গলা ভালো থাকলেও হয়তো শরীর ম্যাচ ম্যাচ করবে। শেষকালে যখন একদিন গান টেক করবার কথা, সেদিন সবাই সকাল 10টা থেকে বসে আছে, সাউন্ড রেডি, বাজিয়েরাও তৈরি, কিন্তু আগা সুলতানপুরীর দেখা নেই। বাড়িতে ফোন করা হবে 2-3 বার, তাতেও তাকে পাওয়া যাবে না। গাড়ি পাঠানো হবে নানা জায়গায়। যেখানে যেখানে আগা সুলতানপুরী থাকবার কথা, সেখানে প্রোডাকশনের অ্যাসিস্ট্যান্টরা গিয়ে খুঁজে বেড়াবে। শেষে সবাই যখন হতাশ হয়ে প্যাক আপ করবার কথা ভাবছে, তখন হাসতে হাসতে আগা সুলতানপুরী হাজির। এই ছিল তখনকার দিনের আগা সুলতানপুরী। তাসবির ছবি হিট করবার পর আগা সুলতানপুরীর চাহিদা বেড়ে গেল। একবার কলকাতা, একবার মাদ্রাজ, একবার বোম্বাই, সব জায়গা থেকে ডাক আসে। প্রথমে একটা গানের জন্য রেট ছিল 50 টাকা, তারপর সেটা বাড়ল, বেড়ে বেড়ে 3000-এ উঠল। শেষকালে বলল, আমার গানের রয়্যালটি চাই। রেকর্ড কোম্পানির যত রেকর্ড বিক্রি হয় তার রয়্যালটি বরাবর পেয়ে এসেছে ছবির প্রডিউসার। গায়কের কোনো লাভ নেই। কিন্তু তখন থেকে আগা সুলতানপুরী সেই লাভ চেয়ে বসল। কিন্তু বেঁকে বসল প্রডিউসাররা। তারা মোটা টাকা লাভ করে ছবির গানের রেকর্ড বেচে, তাতে তারা কাউকে ভাগ দিতে রাজি হলো না। তখন থেকে বিপর্যয় শুরু হলো আগা সুলতানপুরীর জীবনে। সেইবারই আমার প্রথম দেখা হয় আগা সুলতানপুরীর সঙ্গে। কিন্তু এইবারই শেষ নয়। শেষে যে আগা সুলতানপুরীকে এককালে খোসামত করে পায়ে ধরে খাতির করে ডেকে এনে গান গাওয়াতে হতো, সেই তাকেই যে আবার একদিন প্রডিউসারের বাড়িতে এসে গান গাইবার জন্য খোসামত করতে হবে, এই কথা সেও যেমন তখন কল্পনা করতে পারেনি, সিনেমা জগতের কেউই স্বপ্নেও তা ভাবতে পারেনি। গুরুদত্ত বললে, একদিন প্রভাত মুভি টোনে ওই আগা আমাদের মানুষ বলেই স্বীকার করতো না, অথচ আজ সেই এসেছে আমার কাছে কাজ চাইতে। শুনে প্রথমে আমার একটু অবাকই লেগেছিল। কেন এমন হয়? দুঃসময় লোকেরা আসেই, চিরকাল কারো সমান যায় না। ছোটবেলা থেকে বরাবর এই কথাই শুনে এসেছি, কিন্তু তা বলে এত দুরবস্থা। গুরুদত্ত বললে, ওই যে গাড়িটা চড়ে ও এসেছে, ওটাও ওর নয়। তবে কার গাড়ি? গুরুদত্ত বললে, এখানে তো অনেক লোকের সঙ্গে জানাশোনা ছিল এককালে, তাদের কারোর কাছ থেকে হয়তো ওটা চেয়ে এনেছে। বললাম, হ্যাঁ, আপনি কি করে জানলেন? গুরুদত্ত বললে, তা জানি না,
ও যা বলে গেল তাই আপনাকে বললুম। হয়তো আমি যাতে ওকে কাজ দিই সেই জন্যেই ওইসব কথা ভুলে গেল আমাকে। বললাম, তা কেন? কেন এরকম হলো? গলা খারাপ হয়ে গেল বুঝি? খুব মদ টদ খেত? গুরুদত্ত বললে, না, এমন কিছু বেশি মদ কোনোদিনই খেত না। সবাই যেমন একটু আধটু খায় সেই রকমই খেত। এখন গান কেমন গায়? গুরুদত্ত বললে, খুব ভালো। এখনকার ওর গান কোনোদিন শুনেছেন? গুরুদত্ত বললে, হ্যাঁ, এই বাড়িটা যখন কিনলাম তখন আমি সকলকে একটা পার্টি দিয়েছিলাম। তখন ওকেও নেমন্তন্ন করা হয়েছিল। সবাই ওকে সেই তসবির ছবির গানটা গাইতে বললে, সেই যে আজা মেরে প্যারে আজা। গানটা গাইল। গুরুদত্ত বললে, কিছুতেই গাইতে চায়নি প্রথমে। ও গানটা সাধারণত কোথাও গায় না আজকাল, কিন্তু লোকে ছাড়লে না। শেষকালে আমি বলতে আরম্ভ করে দিলে গাইতে। এখনো বড় মিষ্টি গলা। সবাই মুগ্ধ হয়ে গেল গানটা শুনে, কিন্তু ও আর গানটা শেষ করতে পারলে না। কেন? গুরুদত্ত বললে, গাইতে গাইতে এমন ইমোশনাল হয়ে উঠল যে সে আর কি বলবো। একেবারে ঝরঝর করে আসরের মধ্যেই কেঁদে ভাসিয়ে দিলে। তারপর গলা আটকে গেল। বললাম, তা আপনারা এখন চান্স দেন না কেন ওকে? গুরুদত্ত বললে, আমরা তো চান্স দিতে রাজি, কিন্তু পিপলস যে নেয় না ওর গান। অনেকে চান্স দিয়েছিল, কিন্তু ছবি ফ্লপ করলো। বললাম, কিন্তু পিপলি যদি আগে নিয়েছে তো এখন নেয় না কেন? গুরুদত্ত বলল, তার জবাব কেউ দিতে পারে না। কোনটা পিপল কেন নেয় আর কোনটা কেন নেয় না তা যদি আগে থেকে বলতে পারতো তাহলে তো আর জিনিসটা সোজা হয়ে যেত বিমলবাবু। ওটা এক রহস্য। বললাম, কিন্তু এই পতনের একটা তো কোনো কারণ আছে। আছে নিশ্চয়, কারণ ছাড়া তো কার্য হয় না। গুরুদত্ত বললে, একটা কারণ হয়তো আছে। বললাম, কি? গুরুদত্ত বললে, ওর স্ত্রী। বললাম, ওর স্ত্রী? ওর স্ত্রী কি করেছে? গুরুদত্ত বললে, সে এক কাণ্ড। মানুষের জীবনে ভালো স্ত্রী পাওয়া যে কত সৌভাগ্যের সে ওকে দেখলেই বোঝা যায়। নইলে আজ ওর এ দশা হতো না। আজকে ওকে গাড়ি ধার করে আমার কাছে আসতেও হতো না। পরবার জামা কাপড়ও পরের কাছে ধার করতে হতো না। এতদিনে এই বোম্বাই শহরে বিরাট মাল্টি স্টোরি ফ্ল্যাট বাড়ির মালিক হয়ে বসত, আর মাসে মাসে 4,000 টাকা বাড়ি ভাড়া নিয়ে পায়ের উপর পা তুলে আরাম করে দিন কাটাতে পারত। এমন করে এর কাছে ওর কাছে ভিক্ষেছে বেড়াতে হতো না। সেদিন আগা সুলতানপুরীর কথা শুনতে শুনতে আমার খুবই কৌতূহল বেড়ে গিয়েছিল ওর সম্বন্ধে। ভেবেছিলাম যদি কোনোদিন সুযোগ পাইত আগা সুলতানপুরীর সম্বন্ধে আরও কিছু জানব, আরও কিছু ভাবব। ঠিক গতানুগতিক জীবন বলতে যা বোঝায় তা নয় বলে আগা সুলতানপুরীর সম্বন্ধে আমার অত জানবার আগ্রহ ছিল। কিন্তু নানা কাজের ভিড়ের মধ্যে ওর সম্বন্ধে আর জানবার কোনো সুযোগ হয়নি। এই সংসারে কার এত সময় আছে দুদণ্ড বসে গল্প করবে? সবাই চোরকির মতো ঘুরে বেড়াচ্ছে নানা ধান্দায়। আরও টাকা চাই, আরও খ্যাতি, আরও বাড়ি, আরও গাড়ি, আরও খেতাব, আরও আয়ু। পৃথিবীর যত সম্ভোগ, যত ঐশ্বর্য, যত বিলাস, যত প্রতিষ্ঠা সব উপর করে নিয়েও কারো তৃপ্তি নেই। আরও আরও চাই। তাই আগা সুলতানপুরীকে দেখে সেদিন অনেক কথা ভেবেছিলাম। মানুষের জীবন সম্বন্ধে আমাকে সেদিন নতুন করে ভাবতে হয়েছিল। এ তো গেল হঠাৎ একদিনকার দেখা। এরকম একদিনকার দেখা ঘটনায় কতবার বিচলিত হয়েছি, মর্মাহত হয়েছি। তারপর আবার একদিন অন্য ঘটনার আকস্মিকতায় সবকিছু ভুলেও গিয়েছি। কারণ জীবনের প্রতি মুহূর্তের ঘটনায়
আমরা অতীতকে অতিক্রম করে ভবিষ্যতের দিকে তাকিয়ে পথ চলি। পেছনে ফিরে তাকাবার সময়ই নেই আমাদের। আমরা পেছনের কথা ভুলতেই ভালোবাসি। ভবিষ্যতের আশার মরীচিকা কেবল আমাদের সামনের দিকেই ঠেলে নিয়ে যায়। এইটাই হলো স্বাভাবিক নিয়ম। কিন্তু ঘটনাচক্রে আবার একদিন আগা সুলতানপুরের প্রসঙ্গ উঠে পড়ল। সেবার বোম্বাইতে যেতে গুরুদত্ত বললে, আজকে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে বিমলবাবু। বললাম, কিসের কিসের অ্যাক্সিডেন্ট? গুরু বললে, তাকে আপনি চিনবেন না। এককালে সে খুব বড় আর্টিস্ট ছিল, তাকে পুলিশ অ্যারেস্ট করেছে। জিজ্ঞেস করলাম, কে সে, কি নাম তার? গুরু বললে, আগা সুলতানপুরি। নামটা শুনেই চমকে উঠলাম। আগের পারে আমি তাকে এই বাড়িতেই দেখেছি, তার সম্বন্ধে কত আলোচনা করেছি। সেদিন বলতে গেলে প্রায় ভিক্ষেই করতে এসেছিল এখানে গুরুর কাছে। এবার এমন কি অপরাধ সে করল যে তাকে পুলিশে গ্রেপ্তার করল? বললাম, আমি তো তাকে চিনি, মনে নেই সেবার আপনার এই বাড়িতে এসেছিল কাজের জন্যে? গুরু বললেন, হ্যাঁ মনে পড়েছে, আপনি তো তখন এখানে বসে। বললাম, হ্যাঁ। আপনি বললেন এককালে খুব নামজাদা অ্যাক্টর আর গায়ক ছিল, প্রভাত মুভিটোনে কাজ করবার সময় সবাই খুব খাতির করত। গুরু বললে, তারপর আপনি চলে যাবার পরও অনেকবার এসেছে কাজের জন্যে, কিন্তু আগার কাজ করবার ক্ষমতাই চলে গিয়েছিল। শুধু আমি নয়, এখানকার যত ফিল্ম ডাইরেক্টর আছে সকলের কাছেই ধর্ণা দিত কাজের জন্যে, কিন্তু কেউ আর কাজ দেয়নি ওকে। তাহলে কি করে চলতো ওর? গুরু বললে, ভিক্ষে করে। যতবার আমার কাছে এসেছে আমি ওকে কাজ দিতে পারিনি বটে, কিন্তু টাকা দিয়েছি, কখনো 100, কখনো 200। খালি হাতে কখনো ফেরাইনি ওকে। কিন্তু সেই টাকা নিয়ে গিয়ে তখনই মদ খেয়ে ফুরিয়ে ফেলেছে। মদই ওর সর্বনাশ করেছিল। বললাম, কিন্তু এখন এখন কি জন্যে পুলিশ অ্যারেস্ট করলো ওকে? কারোর টাকা চুরি করেছিল নাকি? গুরু বললে, না। তাহলে? সেই গল্পটাই আমি শুনলাম গুরুর কাছে। আগা সুলতানপুরের আগা গোড়া জীবনটাই আমি সেই প্রথম তার কাছ থেকে শুনি। প্রভাত মুভিটোনে থাকবার সময় জিনিসটা ঘটে। আগেই বলেছি, আগা সুলতানপুরের সেখানে খাতির ছিল খুব। ছবির শুটিং হয়তো হবে সকাল 10টার সময়, সবাই তৈরি, কিন্তু আগার দেখা নেই। সেই তখন হয়তো গাড়ি নিয়ে মহাবালেশ্বরে বেড়াচ্ছে, সঙ্গে কোনো সিনেমা স্টার। সিনেমার মেয়েরা আগা সুলতানপুরি বলতে অজ্ঞান ছিল। আগা যদি একটু হাসে তো মেয়েরা যেন হাতে স্বর্গ পায়, এই ব্যাপার সবাই জানত। স্টুডিওতে এই ব্যাপার নিয়ে সবাই আলোচনা করতো বটে, কিন্তু মুখ ফুটে কারোর কিছু বলবার সাহস ছিল না। আগা দয়া করে অভিনয় করে, গান গায়, এটাও যেন কোম্পানির মহা সৌভাগ্য। কিন্তু যখন আগা স্টুডিওতে আসত তখন সবাই চুপ। চিন্তামন মুজলেকার সাহেব বলতেন, আগা সাহেব আর একটু রেগুলার হতে চেষ্টা করুন না। চিন্তামন মুজলেকার সাহেব ছিল কোম্পানির মালিক, তারই একমাত্র সাহস ছিল এসব কথা বলবার। কিন্তু আগা সুলতানপুরি বলতো, এবার থেকে রেগুলারলি আসবো মিস্টার মুজলেকার, আর দেরি হবে না। তা আগা সুলতানপুরি বললে কি হবে, নিয়ম মেনে চলা তার কুষ্টিতে নেই। বেশি কথা বললে এই কোম্পানি ছেড়ে দিয়ে অন্য কোম্পানিতে চলে যাবে। যেখানে যাবে আগা সাহেব সেখানেই তাকে আদর করে লুফে নেবে সবাই। তখনকার দিনে মাইনে করে আর্টিস্ট পোষা হতো। চিন্তামন সাহেবের যত ছবি চলত তার কৃতিত্বটা আগা সাহেবের গানের জন্যেই। আগা সুলতানপুরীর গান না থাকলে ছবি চলত না কোম্পানির। তাই কোম্পানির পোস্টারে ছবির নামের নিচে প্রথম নাম থাকতো আগা সুলতানপুরীর। আগা সুলতানপুরীর নাম মানে কোম্পানির 2 লাখ টাকা প্রফিট। এসব হলো সে যুগের কথা। তখন একটা ছবি তৈরি করতে খরচ পড়তো 6 কি 7 লাখ টাকা।
তখন আগা সুলতানপুরীর মাইনে ছিল 1200 টাকা, তখনকার দিনের 1200। কিন্তু দিনকাল বদলে গেল, প্রভাত মুভিটনের অবস্থাও পড়ে এলো। বোম্বাইতে তখন একটা একটা করে ফিল্ম স্টুডিও গড়ে উঠছে। সব আর্টিস্ট বেশি টাকার লোভে চলে এলো বোম্বাইতে। আগা সুলতানপুরি চলে এলো সকলের আগে। তখন প্লেব্যাক সিস্টেম ছিল না। আগে সুলতানপুরি নিজেই অভিনয় করত, আবার নিজেই গান গাইত। তখন কন্ট্রাক্ট সিস্টেম চালু হয়েছে। এক একটা ছবি পিছু 1 লাখ টাকা দর উঠেছে আগা সুলতানপুরীর। 1 লাখ টাকা! আমরা তখন ভাবতেই পারতুম না 1 লাখ টাকার কথা। যখন সবাই 25,000 30,000 পাচ্ছে, তখন সকলের মাথায় আগা। আগা না থাকলে ছবি হিটই হয় না। আবার আগা থাকলে ডিস্ট্রিবিউটার, ফাইন্যান্সারদের টাকা নিরাপদ, সেই টাকার আর মান নেই। তারপর টাকার যা আনুষঙ্গিক তাও জুটল। আগে থেকেই সেটা ছিল, পরে টাকা বেশি হওয়ার জন্যে সেগুলো আরও বাড়ল। মদ খেতে কোনোদিন পেছপা হয়নি আগা সুলতানপুরি। শেষে আগা সুলতানপুরিকে খেতে মদও পেছপা হলো না। কিন্তু আগা যত মদ খেতে লাগলো, তার টাকা তত বাড়তে লাগলো, তার স্বাস্থ্য তত ভালো হতে লাগলো। তাকে ছবিতে দেখতে হাউসের কাউন্টারে ভিড় বাড়তে লাগলো। সঙ্গে সঙ্গে দিমাগ বাড়তে লাগলো আগার। আর ছিল মেয়ে মানুষ। নতুন মেয়ে এলে নায়িকা হবে আগা সুলতানপুরীর। আগা সুলতানপুরীর নায়িকা হবার জন্যে রেশারেশি পড়ে গেল মেয়েদের মধ্যে। আগা নায়ক, আর তাদের মধ্যে কেউ না কেউ হতে চাইবে নায়িকা। তখন বাড়িতে গিয়ে প্রডিউসাররা আগা সাহেবের দেখা পায় না। তার চাকর বলে সাহেব ঘুমোচ্ছে। লাখ লাখ টাকা নিয়ে বাইরের ড্রয়িং রুমে বসে থাকে ফাইন্যান্সিয়ার আর প্রডিউসাররা। আগা সাহেব যদি ঘুম থেকে ওঠে দুপুর 12টার সময়, সেই দুপুর 12টা পর্যন্তই তীর্থের কাকের মতো তারা বসে থাকবে। কিন্তু তাকে দিয়ে টাকা নেওয়ানোটাই শক্ত। টাকা কিছুতেই নিতে চাইবে না, টাকাও নেবে না, আবার টাকা নিয়ে সইও করবে না। তার সই দরকারও নেই। টাকাটা হাত পেতে নিলেই ধন্য হয়েছে প্রডিউসার। ঠিক এই সময় বিপর্যয়টা শুরু হলো। বললাম, তারপর? হঠাৎ সেই সময় বোম্বে ফিল্ম জগতে আবির্ভাব হলো একটা মেয়ের। মেয়ে মানে একেবারে ফিল্ম জগতের নতুন আবিষ্কার। নাম মেহের বানু। চারিদিকে সাড়া পড়ে গেল। এমন নায়িকা নাকি দুর্গাকোটের পর আর কেউ আসেনি। আগা সুলতানপুরীর উপর নজর পড়ল তার। প্রথম একখানা ছবি হয়েছিল তার, প্রথম ছবি হিট। তারপর সব প্রডিউসাররা ভিড় করে গিয়ে পড়ল মেহের বানুর বাড়িতে। বললে, বিবি সাহেবা, আমাদের একটা ছবিতে আপনাকে সাইন করতে হবে। মেহের বানু বললে, সাইন করতে পারি যদি আগা সুলতানপুরি সাহেব হিরোর রোল করেন। তখন সকলের আগা সুলতানপুরীর বাড়িতে ধর্ণা দিয়ে পড়ার পালা। তা আগাও কি সোজা মানুষ? তাকে দিয়ে সই করানো অত সহজ ব্যাপার নয়। প্রথমত তাকে দিয়ে গল্প পছন্দ করিয়ে নেওয়া চাই। গল্প যদিই বা পছন্দ হলো, টাকা নিয়ে বনিবনা হওয়া চাই। তারপর সকলের চেয়ে বড় কথা হলো মেজাজ। আগা সুলতানপুরীর মেজাজের আবহাওয়া বোঝা ভগবানেরও অসাধ্য। প্রডিউসার তো কোন ছাড়। তখন 1 লাখ থেকে 2 লাখের দরে পা দিয়েছে আগা সুলতানপুরি। 2 লাখ দেবার লোকেরও অভাব নেই বাজারে। তারপরে হলো 3 লাখ, তাতেও কমতি নয় কেউ। তা দেবার মতো লোকও অসংখ্য। ছবি হলো, সেই ছবির নাম তাসবির। আগা সুলতানপুরীর জীবনেও বটে, আবার মেহের বানুর জীবনেও বটে। সে এক অসাধারণ হিট পিকচার। তামাম হিন্দুস্তানে 2 কোটি টাকার বিজনেস করলো। সবগুলো টেরিটরি থেকে রেকর্ড কালেকশন হলো। বিশেষ করে ওই একখানা গানের জন্যে। ওই একখানা গানই ছবিটার ভাগ্য ফিরিয়ে দিলে। নায়িকা যখন নায়কের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, তখন কাঁদতে কাঁদতে নায়কের মুখে সেই গান, আজা মেরে প্যারে আজা। সেই গান হোটেলে, সিলোন রেডিওতে, রেস্টুরেন্ট, খেলার মাঠে, ড্রয়িং রুমে সর্বত্র গাওয়া হতে লাগলো। সেই গানটা শোনবার জন্যে লোকে বারবার সিনেমা হাউসের কাউন্টারে ভিড় করতে লাগলো। সেই গানের রেকর্ডের কমিশন বাবদ
প্রডিউসার আরও কয়েক লক্ষ টাকা পেয়ে গেল। হাজার হাজার চিঠি পেতে লাগলো সুলতানপুরী সাহেব। মেয়েরা প্রেমপত্র পাঠাতে লাগলো, নিজেদের ছবি পাঠাতে লাগলো। আগা সুলতানপুরীকে বিয়ে করতেছে হিন্দুস্তানের কত মেয়ে যে চিঠি লিখল তার ঠিক নেই। কিন্তু ওদিকে তখন আর এক নাটক শুরু হয়ে গেছে আগা সুলতানপুরীর জীবনে। দূর এক হোটেলের নিরিবিলি ঘরে তখন আগা সুলতানপুরী প্রেম নিবেদন করছে মেহেরবানুকে। বলছে, মেহের, আমি তোমাকে আর ছাড়ব না। মেহেরবানু তখন বিপর্যস্ত। বললে, কিন্তু আজ যে সকালবেলা তোমার শুটিং আছে রাজপাল স্টুডিওতে। আগা সুলতানপুরী বলছে, জাহান্নামে যাক শুটিং, জাহান্নামে যাক পিকচার। শুটিং আবার ফিরে আসবে, পিকচারও আবার ফিরে আসবে, কিন্তু আজকে সকালটা তো আর ফিরে আসবে না। কিন্তু রাজপাল স্টুডিও থেকে তখন টেলিফোনের পর টেলিফোন চলছে সব জায়গায়। আগা সুলতানপুরীর বাড়িতে, সেখানে নেই আগা সাহেব। আগা চাকর বললে, সাহেব কাল সকাল থেকেই বাড়িতে আসেনি, কোথায় গেছে তাও বলে যায়নি সাহেব। মেহেরবানুর বাড়িতে টেলিফোন হচ্ছে। মেহেরবানুর বাবা বরাবর মেয়েকে নিজের সঙ্গে করে স্টুডিওতে নিয়ে এসেছে, আবার শুটিং হওয়ার পর নিজের সঙ্গে করে নিয়ে বাড়িতে গেছে, যাতে মেয়ের মাথায় মদ খেয়াল না চাপে। তিনি তখন প্রায় পাগলের মতো হয়ে গেছেন। তিনিও মেয়েকে কাল সকাল থেকে খুঁজে পাচ্ছেন না, চারিদিকে টেলিফোন করছেন পাগলের মতো। তা পুলিশে খবর দিয়েছেন? না, এখনো দিইনি, দিলে আরও কেলেঙ্কারি হবে বলে এখনো সব জায়গায় রাষ্ট্র করিনি খবরটা। যদি রাত্রে না ফেরে তো পুলিশকে খবরটা দিতে হবে। আজ রাত্রিটা একবার দেখি। কিন্তু পরের দিন যখন পুলিশ খবর পেলে আর কোনো উপায় নেই, তখন পাখি উড়ে গেছে, কোথাও নেই দুজন। আগের দিন হোটেলে উঠেছিল বটে, কিন্তু তারপর কোথায় চলে গেছে কেউ জানে না। অনেক দিন পরে খবর পাওয়া গেল এয়ারপোর্টে তারা পাকিস্তানের প্লেনে উঠে কোথায় চলে গেছে কিছুই কেউ জানে না। প্রডিউসার মাথায় হাত দিয়ে বসে পড়ল। ছবি গোল্লায় গেল। কাগজে কাগজে কেলেঙ্কারি চাপা হলো, যা হবার তাই হলো। কিন্তু যাদের নিয়ে এত কাণ্ড কারখানা তাদের আর কোনো সন্ধানই পাওয়া গেল না। যে কটা ছবি আধা ক্যাঁচড়া হয়ে রইল তাদের সকলের মাথাতেই বজ্রাঘাত। তারপর মানুষের জীবন ঠিক গল্পের মতো নয়, জীবনের তার পরের পরেও তারপর থাকে। কিন্তু না থাকলেই বুঝি ভালো হতো, তাহলে শুধু একটা দিকই জানা যেত, অন্য দিকটা জেনে চোখের জল ফেলতে হতো না। তারপর কি ঘটেছে তা জানবার দায় থেকে মানুষ মুক্তি পেত। কিন্তু তা তো হবার নয়। জীবনের একটা দিক জানলে অন্য দিকটাও জানতে হয়, জানতে হয় বলেই আমাদের তা লিখতেও হয়। গুরুদত্ত বললে, তার 10 বছর পরেই হঠাৎ একদিন আগা সুলতানপুরি বোম্বাইতে এসে হাজির। সেই চেহারা নেই, সেই গলা নেই, আর আরও আশ্চর্য, সেই মেহেরবানুও সঙ্গে নেই। সঙ্গে করে এনেছে একটা 5 বছরের ছেলে। জিজ্ঞেস করলাম, কি হলো, কোথায় ছিলে এতদিন? আগা বললে, জাহান্নামে। জাহান্নামে মানে? আগা বললে, পাকিস্তানে। জিজ্ঞেস করলাম, তা পাকিস্তান কি জাহান্নাম? আগা বললে, না তা নয়, কিন্তু সেখানে গিয়ে আমার সর্বনাশ হয়ে গিয়েছে গুরুজি, আমি ফতুর হয়ে গেছি। বললাম, কেন? সে আর তোমাকে কি বলবো। আমি সেখানে গিয়ে মেহেরবানুকে বিয়ে করেছিলাম, কিন্তু পরে বুঝলাম কত বড় ভুল করেছি। কি ভুল? আগা বললে, ও আওরত নয়, কুত্তি। তারপর ওর কাছে সব বিশদভাবে শুনলাম যে 7 বছর ছিল পাকিস্তানে, সেই বছরে আগা সুলতানপুরীর টাকা নিয়ে ছিনিমিনি খেলেছে মেহেরবানু। মেহেরবানু বিরাট বাড়ি কিনেছে, বিরাট গাড়ি কিনেছে, আর দিনরাত জুয়া খেলেছে। জুয়া খেলে খেলে আগার সমস্ত টাকাগুলো নষ্ট করেছে। শেষকালে যখন অবস্থা চরমে উঠেছে তখন ছেলেটাকে নিয়ে চলে এসেছে বোম্বাইতে। আবার সে তার পুরনো জীবনে ফিরে আসবে,
আবার প্রডিউসারদের কাছে যাতায়াত করবে। কিন্তু একবার ভাগ্য ভাঙলে আর কি জোড়া লাগে? ভাগ্য তো কাচেরই স্বজাতি। আগা প্রডিউসারদের বাড়িতে বাড়িতে ধর্ণা দিয়ে বেড়াতে লাগলো। একদিন যে আগার বাড়িতে লোকের ভিড় লেগে থাকতো, সেই আগায় আবার তাদের বাড়িতে গিয়ে গিয়ে জুতোর শুকতলা খুইয়ে ফেলল। কিন্তু কাজ কোথায়? আগের দিন চলে গেছে, এখন রফি এসে গেছে, রফি আহমেদ। আগে আগার যে সিংহাসনটা ছিল সেটা দখল করে নিয়েছে রফি আহমেদ। এখন প্লেব্যাক সিস্টেম চালু হয়ে গেছে। আর অভিনয়, বাজারে এখন অনেক অভিনেতা বেরিয়েছে। তোমাকে দিয়ে ছবি চলবে কি চলবে না তা কেউ বলতে পারবে না। আমরা এখন আর রিস্ক নিতে পারবো না আগা সাহেব। অন্য কোনো প্রডিউসার তুমি দেখে নাও। অন্য কোনো প্রডিউসার দেখো তুমি ভাই। তা এমনই করে চলছিল আগা সুলতানপুরে। এমনই করেই দরজায় দরজায় ঘুরছিল সে। বাজারে তখন আর তার নাম নেই। তার সেই তসবির ছবির কথাও লোকে ভুলে গেছে। আজকের নতুন যুগের ছেলেমেয়েরা আগা সুলতানপুরের নামও শোনেনি। রাস্তা দিয়ে হেঁটে গেলেও তার দিকে কেউ ফিরে তাকায় না। তারা দিলীপ কুমার, রাজ কাপুরকে দেখতে চায়। দেখতে পেলে ভিড় করে। তুমি কে? তোমাকে আমরা চিনি না। তুমি এখানে দাঁড়িয়ে কি দেখছো? সরে যাও। আগা সুলতানপুরে পুরনো আড্ডাগুলোতে গিয়ে বসে। আগে এসব জায়গায় এলে লোকে সমাদর করে বসাতো। খাতির করতে পারলে কৃতার্থ হয়ে যেত। কিন্তু এখন আর সেরকম নয়। এসেছো যখন তখন বসো, একটু বসে তারপর চলে যাও। বেশিক্ষণ বিরক্ত করো না। রাস্তায় যখন লাউডস্পিকারে সেই তসবির ছবির গানটা বেজে ওঠে, তখন আগা দুদণ্ড দাঁড়ায়, দাঁড়িয়ে শোনে। আজা প্যারে আজা। মনে পড়ে যায় মেহেরবানুর কথা। মেহেরবানুর কথাটা মনে পড়লে মনটা রিরি করে ওঠে। তারপর সেই জায়গা ছেড়ে দিয়ে বাড়ির দিকে চলে যায়। দাদারের একটা বস্তির পুরনো ফ্ল্যাট বাড়ির ভিতরে গিয়ে ঢোকে, যেখান থেকে গানটা আর কানের না এসে পৌঁছয়। তারপর ছেলেটাকে কাছে ডাকে, বলে, সাবির। মেহেরবানু আদর করে ছেলের নাম রেখেছিল খুসরো। সে নামটা পর্যন্ত বদলে দিয়েছে আগা সুলতানপুরি। ছেলের নতুন করে নাম দিয়েছিল সাবির, সাবির সুলতানপুরি। কিন্তু সেই সাবিরের জন্যে আসল বিপর্যয়টা ঘটল। সেদিন সাবিরের ভীষণ জ্বর। জ্বর বেড়ে 105 ডিগ্রিতে উঠেছিল। 15 দিন থেকে চলছিল জ্বর। বাড়তে বাড়তে চরমে যেদিন গিয়ে উঠল, সেদিন আর আগা সুলতানপুরীর মাথা ঠিক ছিল না। ডাক্তারকে নিয়ম করে টাকা দেবার ক্ষমতাও তার নেই। ওষুধ কিনবার পয়সাও নেই তখন পকেটে। গুরু বললে, আমি সকালবেলা তখন শুটিং করছি, তখন আমার কাছে এসেছে টাকা চাইতে। আগা বললে, গুরু 50টা টাকা আমাকে দাও, নইলে ছেলে মারা যাবে। আমি আমার ম্যানেজারকে টাকা দিতে বলে আবার শুটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। আর কোনো দিকে খেয়াল নেই আমার। তারপর অনেক রাত্রে বাড়ি ফিরেছি। নানান ঝামেলার মধ্যে ঘুমের মধ্যে সব অশান্তি মুছে ফেলবার চেষ্টা করি, কিন্তু তবু কিছুতেই মন থেকে অশান্তি দূর করতে পারি না। সেই রাত্রেই সেই ঘটনাটা ঘটল। পাড়ায় কি বুঝি একটা ফাংশন হচ্ছিল। লাউডস্পিকারে রেকর্ড বাজাচ্ছে ছেলেরা। বাজাতে বাজাতে সেই গানটা বাজিয়ে দিলে, আজা মেরে প্যারে আজা। তসবির ছবি সেই গান। গানটা কানে যেতেই ঘরের জানালা দরজা সব বন্ধ করে দিলে আগা। তবু গানটা তার কানে আসতে লাগলো। ছেলের জ্বর দেখেছিল আগা। মনে হলো যেন সমস্ত শরীর পুড়ে যাচ্ছে তার। আরো ভয় পেয়ে গেল আগা। ডাক্তারের কাছে যাবে? এত রাত্রে ডাক্তারের কাছে যাবে কোন মুখে? ডাক্তারের পাওনা টাকা কি দিতে পেরেছে সে? তখনও গানটা বাজছে, আজা মেরে প্যারে আজা। আর থাকতে পারলে না আগা। তাড়াতাড়ি দরজা খুলে বাইরে বেরোলো। তারপর যেখানে গানটা বাজছিল সেখানে গিয়ে ছেলেদের বললে, ভাই মেহরবানি করে গানটা থামাও, থামাও ভাই, গান থামাও। তারা আগা সুলতানপুরীকে চেনে না, তাদের বয়স কম। তারা অনেকে তার নামও শোনেনি। বললে, ভাগো ভাগুই আছে। বড় গায়ে লাগলো আগা সুলতানপুরীর। বললে,
আমার ছেলের বড় অসুখ, গান বাজনা ভালো লাগছে না তার, থামাও এসব। কয়েকটা বকাটে ছেলে একটা টিটকিরি দিয়ে উঠল, বললে, নিকলো ভাই ইধার সে, নিকলো। তখন আর রাগ সামলাতে পারলেন না আগা সুলতানপুরি। একে সেই গান, তার উপর সেই অপমান। গায়ে যত শক্তি ছিল সব দিয়ে যাকে সামনে পেলে তাকেই একটা ঘুষি মারলে। ঘুষি মারতেই সবাই ক্ষেপে মারতে এলো। তারপর শুরু হলো মারামারি। একটা ছেলে তো অজ্ঞান হয়ে পড়ে গেল। পুলিশ এলো, অ্যাম্বুলেন্স এলো। তারপর আগা সুলতানপুরীকে ধরে নিয়ে গেল পুলিশে। বললাম, তারপর? গুরু বললে, তারপর আজ সকালে গিয়েছিলাম আগার সেই বাড়িতে। ছেলেটা তখনও বেহুশ হয়ে পড়ে আছে। ডাক্তার ডেকে এনে দেখালাম তাকে। তারপর একটা নার্সিংহোমে রেখে দিয়ে সব ব্যবস্থা করে এলাম। এখন জানি না সুলতানপুরীর কি হবে। মনে আছে, সেবার বোম্বাইতে প্রায় 1 মাস ছিলাম। সিনেমা লাইনে নানান গ্ল্যামারের মধ্যে আগা সুলতানপুরীকে নিয়ে মাথা ঘামাবার সময় কারোরই ছিল না, এমনকি গুরুরও ছিল না। যেদিন চলে আসি সেই দিনই হঠাৎ খবর পেলাম আগা সুলতানপুরী জেলখানার মধ্যেই স্ট্রোক হয়ে মারা গেছে। গুরু যা করবার করলে। ছেলেটা তখনও নার্সিংহোমে। সেই ছেলে এতদিন পরে কেমন আছে, কি করছে, সেই খবর আর পাইনি।